সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোডা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমার ভেতরে যখন অপরাধ বোধ তৈরি হয় তখন আমি নিজেকে কি করে সামাল দেই। এখন অপরাধ বোধ তো একটি অনুভূতি, ইংরেজিতে বলা হয় ইটস এ কাইন্ড অফ ইমোশন, আবেগ। এই অপরাধ বোধ যখন আমাদের হয় তখন আমরা ওটার সাথে সাথে অনেকগুলো চিন্তাও কাজ করে। যে অপরাধবোধ তখনই হয় যখন আমরা কিছু ভুল করি। আমাদের ভেতরে অপরাধবোধ তো শুধু শুধু হয় না, যখন আমি কিছু করতে চাইনি কিন্তু করে ফেলেছি, আমার অজান্তে কিছু করে ফেলেছি বা জেনে শুনেও কিছু করেছি, সেরকম একটা কোনো ঘটনা হয়তো ঘটে গেছে আমার জীবনে, তো সেটা থেকে আমার ভীষণ অপরাধবোধ হচ্ছে। তো সেটি যখন আমার ভেতরে আমাকে বিরক্ত করছে বারবার, সেটার সাথে আমার কিছু চিন্তাও আসতে থাকে। সেই চিন্তার সাথে একটি শব্দ খুব যুক্ত থাকে, সেটা হচ্ছে কেন 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 আমি এটা করলাম, কেন আমার এটা করতে হলো, আমি কেন এই কাজটা ভুলে গেলাম, বা কেন আমি ওকে এই কথাটা বলে বসলাম। এই যে অনেকগুলো ওয়াই কোয়েশ্চেন ভিড় করতে থাকে, এই ওয়াই কোয়েশ্চেনগুলো আমরা নিয়ে খুব বিপদে পড়ে যাই। তখন আমাদের অনেক অনেক বেশি এনার্জি চলে যায়, পজিটিভ এনার্জি চলে যায় আমাদের ব্রেইন থেকে, আমাদের অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয়। অপরাধ বোধের সাথে বিষণ্ণতা, আমাদের বিষণ্ণতার সাথে অনেক ধরনের কি বলবো, একটা আরও অনেক আবেগ, অসহায়ত্ব, একটা একাকিত্ব, এই সমস্ত সৃষ্টি হয়। তখন আমাদের নিজেকে সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তা আমি আর কথা না বাড়াই, আমি আমাদের যারা উপস্থিত আছেন আজকের অতিথি হিসেবে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তারা একজন হচ্ছেন শানুর হোসেন, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। শানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেক দিন ধরেই আসেন আমাদের অনুষ্ঠানে এবং ও কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে। আরেকজন হচ্ছে শামীমা সুলতানা। শামীমা সুলতানা একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। এবং ও কাজ করছে ব্র্যাকে, না তুমি ও ব্র্যাকে কাজ করছে, তোমাকে স্বাগত। তো কে আগে বলবে? তুমি আগে বলবে না শানুর আগে বলবে? তুমি বলতে চাও? আচ্ছা বলো। আপনি শুরুটা যেটা করছিলেন যে মানুষের মধ্যে যখন তার কোনো একটা ভুল হয়েছে, এখন সেই ভুলটা ব্যক্তির নিজের ভেতর থেকেও যেমন অনেক সময় তৈরি হয়, আবার চারিপাশ থেকেও নানান ফিডব্যাক আসতে থাকে। তো সার্বিকভাবে যখন মানুষ এটা ফিল করতে শুরু করে যে আই এম গিলটি, সেটা কতটুকু যথার্থ কিনা সেই মূল্যায়ন মানুষ কিন্তু তখন করতে পারে না। মানে তারা অনেকগুলো ইমোশনের মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং গিল্ট বা অপরাধবোধ যেটা স্বয়ংক্রিয়ভাবে আমাদেরকে কমান্ড করে যে ডু সামথিং টু রিপেয়ার, মানে আমি আমার যে ভুলের কারণে এটা হয়েছে এবং আমি এমনটা ফিল করছি, তাহলে সেটাকে কি করে আমি সংস্কার করতে পারি, কি করে রিপেয়ার করতে পারি। তো যেমন ধরেন দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব ছিল, হয়তো কোনো কারণে বন্ধুত্বটা ভেঙে গেল, তো তখন যার অপরাধ বোধের প্রবণতাটা বেশি সে দেখবে আমি তো এই কথাটা বলছিলাম, সেই কারণে বুঝি সব কিছু গোলমাল হয়ে এমন হয়ে গেল, অথবা আমার এই কাজটা করা ঠিক হয় নাই। এভাবে সে নিজের মধ্যে একটার পর একটা বিভিন্ন জিনিস খুঁজে বের করে এই প্রত্যেকটার জন্য সে রিপেয়ার প্ল্যান খোঁজে। এখন ওই প্ল্যান ওয়াইজ সে যখন নানান কিছু করার চাপ অনুভব করে, করতে 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 একটা সময় কিন্তু সে আবার খুব আপসেট হয়ে যায়, যেটা মানে ফ্রাস্ট্রেশন তৈরি হয় তার মধ্যে, আর কত পারছি না। তখন তার মধ্যে তৈরি হয় সব কিছুর জন্য কি আমিই দেই, এই পৃথিবীর যত সমস্যা বা রিলেশনশিপের যত সমস্যা সব আমাকেই ঠিক করতে হবে, অন্যরা কি কিছুই করতে। এভাবে তখন তার মধ্যে আবার এই গিলটা থেকে প্রচণ্ডভাবে অ্যাঙ্গার, অ্যাগ্রেশনও তৈরি হয়ে যেতে পারে। তো এভাবে পুরো জিনিসটা কমপ্লেক্স হয়ে দেখা যায় যে একটা মেন্টাল হেলথ প্রবলেম তৈরি হয়ে যায়, যেটা আপনি বলছিলেন যে তারা নিজেকে তখন ভাবে আচ্ছা কেউ আমাকে এই পৃথিবীতে বুঝে না, তখন সে একাকিত্বে ভুগতে শুরু করে, নিজেকে আলাদা করে ফেলে, নিজের গুরুত্ব, নিজের কম্পিটেন্সির জায়গাগুলো বা সক্ষমতার জায়গাগুলো নিয়েও তার মধ্যে প্রশ্ন তৈরি হয়। তো এটা তৈরি হওয়ার অনেক প্রেক্ষাপট আছে, আমার মনে হয় যে সেগুলো আলোচনায় আসবে পরবর্তীতে। কিন্তু অ্যাজ এ হোল এই যে রিপেয়ার বা মানুষ ক্ষতিপূরণ করতে যায়,
সেটা যদি প্রপার মানে একটা সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে সে যদি না করতে যায়, তাহলে ওইটা আবার তাকে মানে ব্যাকফায়ার করতে শুরু করে, এবং ওইটার সমাধান তো হয় না, বরং ওইটা তার মধ্যে নতুন আরও কিছু কমপ্লেক্স ইমোশন তৈরি করে ওই সম্পর্কটা যেমন আরও নষ্ট। তখন ও আচ্ছা, তাহলে তো তুমি আমি যেটা ধরছিলাম তাই ঠিক, তুমি তো এখন ঠিকই আমার উপরে রেগে যাচ্ছ, ঠিকই আমার উপরে দোষ চাপাচ্ছ। কিন্তু শুরু কিন্তু সে করে নাই, শুরু সে নিজের দিকে ভীষণ দায়িত্বটা নিয়ে রিপেয়ার করার চেষ্টা করছে, কিন্তু একটা সময় গিয়ে মানুষ আর পারে না। তো সেই জন্য ওই পদ্ধতিতে না গিয়ে সঠিক পদ্ধতিতে যদি মানুষ সেটা করতে যায়, সেটাতে আমরা পরে আসি। আমার মনে হয় শামীমা একটু বলো যদি। আমার কাছে এখানে মনে হয় যে যদি মানুষ হচ্ছে যে এখানে বলে যে এই গিল্ট যখন হয়, তখন আসলে একটা কম্পেয়ার হয় যে হোয়াট ইজ মাই আইডিয়াল সেলফ আর হোয়াট আই এম ডুইং রাইট নাও, মানে আমার রিয়েলিটি কি বলছে, রিয়েল সেলফটা কি অ্যান্ড আইডিয়াল সেলফ। যে আমি ধরেই নিই যে আমি খুব ভালো একজন মানুষ, আমি খুব ভালো একজন বক্তা, আমি চমৎকার করে সবার সাথে ডিল করব, মানে আমার পরিস্থিতি পরিবেশ পরিচয় অনুযায়ী আমি চমৎকার করে আমার আচরণগুলো করব। সেই আচরণগুলোতে যখনই একটা ফ্ল্যাকচুয়েশন আসে, এবং ওই যে যেটা শুনছিলাম যে আসলে বাইরে থেকেও অনেকগুলো কথা আসে, তারপর হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছে, ইভেন যখন আমি একটা ভুল করি তখন কিন্তু আমি নিজেও বুঝতে পারি অনেক ক্ষেত্রে যে আমি ভুল করলাম, আসলে এই জিনিসটা আমার করা আসলে ঠিক হয় নাই। ওই যে আমার নিজেকে নিজে বিচার করতে শুরু করি। আরো পরে আলোচনা করব, একটা ফোন অপেক্ষা করে আছে, তো বেরোতে সময় হয়ে যায় আমাদের, আরো আসবো তোমার কাছে বিষয় নিয়ে। হ্যালো হ্যালো, ফোনটা কি কেটে গেল? হ্যালো হ্যালো, আরেকবার মনে চেষ্টা করতে হবে, কিছুটা লাইনে অসুবিধা হয়েছে, আমরা দুঃখিত। হ্যালো, হ্যাঁ আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, আরেকবার চেষ্টা করতে হবে, কেমন শামীমা? এই যে বিচার করতে যাচ্ছি, যখন আমি যখন কম্পেয়ার করছি, আমি যখন আমার নিজের সাথে আমার একটা আইডিয়াল সেলফ কিংবা একদম পরিপক্ক আমার যে কম্পেয়ার যখন করছি, তখনই হচ্ছে আমার মধ্যে অস্থিরতা শুরু হয়। আইডিয়াল সেলফ একটু আমাদের দর্শকদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তুমি যদি একটু সহজ ভাষায় বলো। মানে আমি মনে করি যে যেই ধরনের আচরণ আমি একজন মানুষ, আমি যেই ধরনের আচরণ পারফেক্ট, মানে আমি একজন পারফেক্ট মানুষ যদি হই, তার কি কি আচরণ, ভাষা, আচরণ, তাকানো, দৃষ্টিভঙ্গি, ব্যবহার যেগুলো করা দরকার সেগুলো পারফেক্ট, যেগুলো একদম বিচার বিশ্লেষণ করে আমাদের রোল মডেল টাইপের একটা, আর যেখানে কোনো ইয়া থাকবে না, কোনো ভুজ কিছু থাকবে না, একদম প্লেন আমার লাইফে আমি খুবই সুন্দর করে আচরণ করব, মানে যেটা আমাদের কাছ থেকে আমাদের বাবা মারা আশা করেছেন ছোটবেলা থেকে, যেভাবে যা তারা হতে বলেছেন, সেটা হচ্ছে আমাদের আদর্শ সত্তা। একদম আদর্শ, হ্যাঁ, ইয়েস, আদর্শ সত্তা। আর যেটা আমি বর্তমানে করছি, আমরা যেহেতু কোনো একটা ফ্ল্যাকচুয়েশন হয়েছে, কোনো একটা অসুবিধা হয়েছে, কোনো একটা চ্যালেঞ্জেস আমি ফেস করেছি, যেখানে আমি কোনো একটা আচরণ করেছি যার কারণে আমি একটা অসুবিধার মধ্যে অস্থিরতা বোধ করছি, যে আসলে আমার মধ্যে অপরাধ বোধ কাজ করছে, গিল্টি ফিলিং, সেই অপরাধ। শিওর শিওর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এখন, একটু জোরে বলো প্লিজ। হ্যালো, হ্যাঁ তোমার হ্যালোটা শোনা যাচ্ছে, বলো তুমি। হ্যালো, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কষ্ট করে আবার একটু চেষ্টা করো, কেমন? আমরা খুব দুঃখিত, আসলে নেটওয়ার্ক, সরি শামীমা, তোমাকে বারবার শুরু করাচ্ছি আর থামিয়ে দিচ্ছি। সেই আমার আদর্শ সত্তা আর বর্তমান অবস্থা, দুইটার মধ্যে যখনই একটা মানে বেশ বড় একটা পার্থক্য তৈরি হচ্ছে, অন্যদের কথাবার্তা, আমার নিজের ভেতরের চিন্তা, আমার নিজের মূল্যবোধ যখন ওইটার সাথে মিলছে না আদর্শ চরিত্রের সাথে, সত্তার সাথে, তখনই আমি কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ে যাচ্ছি, আমার মধ্যে অপরাধ বোধ তৈরি হচ্ছে। সেখানে কিন্তু সেইমও থাকে, মানে লজ্জা, যেটা যে আমি এটা আসলে করতে পারি না, তার মানে আমি ধরেই নিচ্ছি কিছু কাজ আমি করতে পারি,
এবং কিছু কাজ আমি করতে পারি না, তার মানে আমার কোনো ধরনের কোনো অসুবিধা কিংবা মানে কোনো ধরনের কোনো নেতিবাচক কোনো আচরণ কিংবা যে আচরণগুলো আমার জন্য নয়, আমি ধরে নিয়েছি যে আদর্শ যেভাবে আমি চিন্তা করেছিলাম সেটা যখনই হচ্ছে না, তখনই আমার মধ্যে ওই ধরনের অপরাধ বোধগুলো তৈরি হচ্ছে আসলে। এবং এই শেম থেকে শুরু করে নিজেকে অনেক সময় আমি হিন্টস করতে থাকি, তখন নিজেকে এতটাই বেশি প্রেশার করতে থাকি মাঝে মধ্যে, আমি এরকম অনেক ক্লায়েন্ট কিংবা নিজেও মাঝে মধ্যে এরকম করি যে এতটাই ফোন নেব। আচ্ছা, আরেকটা ফোন, সরি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে যে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার পরিষ্কার। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ও, নেটের সমস্যা তো, আর আমার কাছে টিভি নাই, এই জন্য আমি কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা কথা ফোনেই শুনি, কেমন? আচ্ছা, আজকের মানে পর্বটা কত ছিল? আমি এই ভিডিওটা পরে দেখবো, তো আমি এই কারণে বলছি। আজকের পর্বটা 651, মানে আপনাদের কত নাম্বার পর্ব যাচ্ছে? 651। 651। আচ্ছা, আমি একটা প্রবলেমে, মানে আমার নাম হচ্ছে রানা। তো বিষয়টা হচ্ছে যে, শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে তো আপনার যে টিকটকে, ঠিক আছে, টিকটকে আমার এক মেয়ের সঙ্গে পরিচয় হয়, ঠিক আছে। ওকে। তো প্রথম অবস্থায় ওনার সঙ্গে কথা বলতে বলতে তো ওনাকে আমি বলি যে আমি বিবাহিত, ঠিক আছে। তো উনি ওই মুহূর্তে বলে যে ঠিক আছে, তাহলে আমার সঙ্গে কথা বলার দরকার নেই, আপনি আপনার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু ওনার ওই যে টিকটকে ভিডিও দেখে বা আদার্স অনেক কিছু দেখে আমার খুব ভালো লাগে যায়, ঠিক আছে। আচ্ছা। তো আমি কিন্তু বিবাহিত, আমার অলরেডি 2টা বেবিও আছে। তো এখানে প্রবলেম হয়ে গেছে যে কারণ ওনারে এত আমি ওইভাবে খুলে বলতে পারিনি যে এরকম আমার বিয়ে শাদী হয়েছে সেটা, কারণ উনি যদি আমি ওটা বলি তাহলে উনি রিলেশনটা কন্টিনিউ করবে না। তো মানে প্রথম অবস্থায় বলতে গেলে যেটা ধরেন যে জাস্ট একটা আগ্রহের কারণে কথাবার্তা বলা, কিন্তু এই বিষয়টা আস্তে 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 অনেক গভীরে চলে গেছে, ঠিক আছে। সম্পর্কটা গভীরে চলে গেছে। জি ম্যাডাম। সম্পর্কটা মানে মেয়েটি সবকিছু জানা সত্ত্বেও সম্পর্কটাতে এগিয়েছে? না না, বিষয়টা হচ্ছে কি ম্যাডাম, ও মেয়েটিকে বলাই হয়নি যে ইউ আর ম্যারিড এন্ড ইউ হ্যাভ 2 চিলড্রেন? আচ্ছা, আমি তাকে বলতেই পারি নাই, মানে বলবো বলার আগেই কিন্তু উনি বলে দিচ্ছে যে যদি আপনি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার ওয়াইফের সঙ্গে। তখন আমি বলছি যে না, আমি ম্যারিড না। তো ও আচ্ছা, দেন আচ্ছা, এরকম পরে না করা হয়েছে। পরে হ্যাঁ, পরে ওনার সঙ্গে পরিচয় হয়। তো ভিডিওতে আমি কিন্তু বুঝতে পারি না যে আসলে আমাদের এজ এর বিষয়টা। আমার এজ হচ্ছে যে ধরেন আপনার 35-এর মতো, আর ওনার এজ হচ্ছে যে আপনার ধরেন 45-এর মতো হবে, ঠিক আছে, না হলো 40 আপ আর কি, এক কথায়। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে উনি ওনার হচ্ছে যে আলাদা একটা সংসার ছিল, ওখানে উনি ওখান থেকে চলে আসছে, আসার পরে আছে অলরেডি, ঠিক আছে। ওনার বাচ্চা আছে, বাচ্চা মানে ওনার ছেলে আছে, ওনার ছেলের বয়সে ধরেন যে অলরেডি প্রায় 24-25-এর মতো হবে। তো এই জিনিসটা হচ্ছে যে আমি ওনার সঙ্গে দেখা করছি, দেখা করার পরে বুঝতে পারছি যে আসলে ওনার এজ অনেক বেশি, ঠিক আছে। ও দেখা করার পরে বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু টিকটকে বোঝা যায়নি? না না, ওখানে তো বুঝতে পারি নাই। আচ্ছা। আর দেখা হওয়ার পরে আমি যখন দেখতেছি যে এরকম বিষয়টা, তো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বিষয়টা এখন কথা হচ্ছে যে আমি তো আমার ফ্যামিলি যারা মানে আছে, আমার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের কাছে তো কোনো ভাবে এগুলো বলা সম্ভব না। আর তাকে যে বলবো তাকেও কোনো কিছু বলা সম্ভব না, কারণ যদি জানতে পারে সে হয়তো তার সঙ্গে আমার দেখা হয়েছে অনেক কিছু। লাইনটা কেটে গেল, আবার একটু চেষ্টা করলে ভালো হয়। আমাদের তো বিরতির সময় প্রায় হয়ে গেছে, আরেকবার একটু কষ্ট করে চেষ্টা করতে হবে। ওকে শামিমা, তোমাকে তো বারবার থামাচ্ছি, কোনো সমস্যা তোমার কোথায় জানি ছিলে? আমি বলছিলাম ও লাইনে এসছে, সরি। হ্যাঁ এসছে। হ্যালো হ্যালো
হ্যাঁ, শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ওনার সঙ্গে তো আমার দেখা হয়েছে, অনেক কিছু বলতে গেলে শারীরিক সম্পর্ক অনেক কিছু ইয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মোটামুটি এখন একটা এমন পর্যায়ে চলে আসছে, যদি আমি বলি যে আমার এরকম আমার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে ও কোনোভাবে ওটা মানে নিবে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যে কোনো কিছু অন্য কিছু বুঝাই তারে বুঝাবো, সেটাও সম্ভব না। তো এক্ষেত্রে আসলে আমি কোনো দিকে যাইতে পারছি না, তাকে কিছু বলতে পারছি না। আর অলরেডি ওর তরফ থেকে বা ওর কাছ থেকে কিছু অনেক সময় কিছু বলে, এমন কিছু বলে, ভয় ভীতি দেখাচ্ছে। না, ভয় ভীতি না। আচ্ছা। তো ভয় ভীতি দেখার কোনো প্রশ্ন আসে না, ও জোর করে না, কিন্তু ওর যে চাওয়া পাওয়া, ঠিক আছে, সেক্ষেত্রে মনে হয় 100% ও আমাদের মানে বিয়ে শাদী করতে যাচ্ছে, এরকম একটা স্টেপে যাইতে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আবেগের বয়সে বলেন বা ভালো লাগা থেকেই বলেন বা আলাদা কোনো কিছু থেকেই যাই হোক না কেন, তো একটা পর্যায়ে তো এখন হচ্ছে যে আমি তো বাস্তবতার ক্ষেত্রে ধরা খেয়ে গেছি, মানে বাস্তবতা এমন কঠিন হয়ে গেছে যে ওনার ছেলে যদি আমার পাশে দাঁড়ায় এরকম একটা, ওনার ছেলের বয়স ধরেন যে আপনার 24 থেকে 25, ঠিক আছে, ওনার বয়স হচ্ছে আপনার 40 আর আমার বয়স হচ্ছে যে আপনার 35। হ্যাঁ। জি। ছেলের বয়স কত? 24 থেকে 25। ছেলের বয়স 24, মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল। হ্যাঁ, অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। এখন কি ওই ম্যারেজটা নেই? না, ওই রিলেশনেও প্রবলেম আছে। ওর যে ম্যারেজ হয়েছে ওখানে কিন্তু ডিভোর্স হয় নাই অলরেডি। আচ্ছা, ডিভোর্স হয়নি, কিন্তু ওখানে প্রবলেম আছে। ওখানে নাই, ওই সংসারে নেই, আলাদা জায়গায় আছে, সবার বাসায় আছে। তো এখন ও বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ, এখন আমি চিন্তা করতেছি যে আমি জানাই দিলে তো অনেক কিছু প্রবলেম হতে পারে, মানে এখন এই সিচুয়েশন আমি কিছু মানে কোনো কিছু যে বলতে পারছি না। বললে যদি সে নিজের ক্ষতি করে, আমার ক্ষতি করবে না সেটা আমি ভালো করে জানি, কিন্তু আমি তাকে যে সত্যটা বলবো এটা বলার কোনো অপশন পাচ্ছি না। মানে নিজের ক্ষতি করার কথাটা আসছে কোত্থেকে? ও কি সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে যে ওরকম অনেক কি বলছে? ধরেন আপনার কথাবার্তায় অনেক সময় বোঝা যায় যে তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি হয়তো বাঁচবো না, আমি বাঁচবো না। হ্যাঁ, আমি এমন হতে পারে যে অনেক কষ্ট পাবো, মানে বোঝা যাচ্ছে যে আমি যদি তার সঙ্গে কথাবার্তা না বলি বা বিয়ে শাদী না করি তাহলে সে অনেক কিছু করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি তারে তো ধোঁকা দিতে চাই নাই। আমি তাকে প্রথমে বলছিলাম যে আমি বিবাহিত, কিন্তু তখন আমাকে সে বলছে যে আপনি তাহলে আপনার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলেন, আমার সঙ্গে কথা বলার দরকার। কিন্তু আমি তখন বলছি যে না, টিকটকে আমার ভিডিও দেখছিল, তো ওখানে এখন কতদিন হলো সম্পর্কটা চলছে? তো প্রায় 7-8 মাসের মতো হবে। ওকে, আচ্ছা, একটা সেকেন্ড, আমাদের বিরতির সময় হয়ে গেছে, তো আমাদের অতিথিদের কোনো প্রশ্ন করা হয়নি। আমরা বিরতির পরে আবার কানেক্ট করব এই নাম্বারেই, কেমন? ঠিক আছে, আমরা বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসবো এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আমাদের বিরতির আগে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, উনি এখন ফোনে আছেন। আমরা একটু ফোনটা আবার কন্টিনিউ করি। হ্যালো। জি ম্যাডাম। হ্যাঁ, আমরা শুনছিলাম, যেখানে ছিলাম ওখান থেকে একটু বললে ভালো হয়, কেমন? জি ম্যাডাম, আমি বলতে চাচ্ছি যে এখন আসলে এই সিচুয়েশন আমি কি করব, কারণ ওনাকে তো জানাইতে পারতেছি না যে আমি বিবাহিত, এবং আমি যে রিলেশনটা কন্টিনিউ করব সেটা তো করতে পারতেছি না। বুঝতে পারছেন ম্যাডাম? না, এটা উভয় সংকটে পড়া হয়েছে, বোঝা যাচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল যে এই এতদিন ধরে একজনের সাথে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলো, কথাবার্তা হচ্ছে, স্ত্রী কি কিছু টের পাচ্ছেন না? না, আমি আসলে এমন সিচুয়েশনে ওনার সঙ্গে কথাবার্তাটা বলি, আসলে ওনার বোঝার আসলে উনি যে বুঝতে পারে না, এটা একেবারে স্ত্রী একদমই বুঝতে পারছেন না? না। স্ত্রীর সঙ্গে আচরণের কোনো পরিবর্তন এসছে? যেহেতু আরেকজনের প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে, স্ত্রীর প্রতি কি আচরণটা আগের মতোই আছে, নাকি আচরণের মধ্যে একটু পরিবর্তন চলে এসছে বলে মনে হয়? পরিবর্তন
বলতে গেলে ম্যাডাম হচ্ছে কি, আমি যখন ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক জড়াই, হ্যাঁ তখন হচ্ছে যে আমি, আমার বাসার 2টা রুম, আমি আলাদা রুমে থাকতাম। তো ওর সঙ্গে যখন ফোনে কথা বলতাম তো বাসায় তো বুঝতে পারতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যার সঙ্গে ফোনে কথা বলতাম সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কথা বলতাম, তো অনেক সময় ভোর পর্যন্ত কথা বলতাম। তো এও বুঝতে মানে মনে করছে যে আসলে আমি ব্যাচলার, ঠিক আছে। যেহেতু ব্যাচলার না হলে তো প্রতিদিন একটা ছেলে সারা রাত একটা মেয়ের সঙ্গে কথা বলতে পারে না। হুম তো না এখন সেটা তো ওই মেয়েটি বুঝতে পারেনি, কিন্তু স্ত্রীর সাথে আচরণের মধ্যে কোনো না না পরিবর্তন না আসেনি। না ম্যাডাম, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। কারণ ওই মেয়েটির সাথে তো শারীরিক সম্পর্ক ঘটেছে, তো সেটা স্ত্রীকে বা বঞ্চিত করা হয়েছে কিনা জি সেক্ষেত্রে। জি জি, অবশ্যই বঞ্চিত তো করা হয়েছে। তো সেখানে স্ত্রীর কোনো অভিযোগ ছিল না? না, সে তো বুঝতে পারেনি ম্যাডাম এখনো। না না, ও বুঝতে পারেনি, কিন্তু যখন হাজবেন্ড স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কেও একটু মানে আগ্রহ হারিয়ে ফেলেন, তখন অনেক সময় স্ত্রীরা একটু অভিযোগ করে, আমাদের কাছে যখন সেশন নিতে আসে তখন বলে। না, বিষয়টা হচ্ছে কি ম্যাডাম, এখানে তো আমার তো ওইরকম কোনো ধরনের কোনো আগ্রহ কোনো দিক দিয়ে কমে নাই, ঠিক আছে। স্ত্রীর প্রতি আগ্রহটা কমেনি? না না, সমান আচ্ছা, আগের সেটা মতোই আছে। সমানভাবেই রয়েছে। জি, সমানভাবেই রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি একটু আচরণের পার্থক্য আছে। যেমন ধরেন যে আমি আগে এই বলতে গেলে আমি বাইরে বেশি সময় কাটাইতাম না, বাইরে সময় কাটাচ্ছি। ইভেন হচ্ছে যে আমি এলাকা থেকে বাইরে চলে আসছি, ঠিক আছে, একটা জব নিছি, আলাদা জায়গায় আছি, শুধুমাত্র এখন ওর সঙ্গে কথা বলার জন্য, যেন বাসায় বুঝতে না পারে এই কারণে। আচ্ছা আচ্ছা, ওকে। সো মানে পরিবার থেকেও দূরত্ব সৃষ্টি জি করা জি, আমি হয়েছে। চলে আসছি, বাইরে চলে আসছি, কিন্তু ওকে। বাসায় সবসময় খোঁজ খবর নিচ্ছি, সবকিছুই আগের মতোই সবকিছুই আছে, কিন্তু আমি যেন কোনো প্রবলেমে না পড়ি এই কারণে অলরেডি বাসা থেকে চলে আসছি। শুধুমাত্র এই কারণে? জি জি। ওকে। এখন আমি চাচ্ছি যে আসলে অলরেডি কিন্তু আপনার সঙ্গে কথা বলতেছি, কিন্তু ফোন দিতে আছে, ঠিক আছে। আমি মানে সারা রাত প্রতিদিনই কথা বলে, এরকম একটা সিচুয়েশন। মানে ওটা একটা মানে কি বলবো, অনেকটা আসক্তির মতো হয়ে গেছে আর কি, তাই না? অনেক আসক্তি হয়ে গেছে। হয়তো আগে যেটা হইতো যে বিয়ে শাদীর ক্ষেত্রে ওরকম কোনো কথাবার্তা বলতো না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে একটু চাপ দিচ্ছে। জি, একটু চাপ দিচ্ছে। অলরেডি তার ফ্যামিলিতে টাচ দিচ্ছে, সবাইকে একটু করে বোঝাচ্ছে যে হ্যাঁ আমি প্রেম করি, রিলেশন করি, আমি হয়তো আগের হাজবেন্ডকে ইয়া করে নতুন কাউরে বিয়ে শাদী করতে পারি এরকম। কিন্তু আমি তারে বুঝাচ্ছি যে না, বাসায় এগুলো জানানোর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। এখন আমার একটা প্রশ্ন করে আমি একটু অতিথিদের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি এখন কি করতে পারি। এখন তো সমস্যাটা তো তৈরি করা হয়ে গেছে অলরেডি, কিন্তু মানে আসলে মাথায় কি কাজ করছে যে দুটো সম্পর্কই কি প্যারালালি চালানোর একটা ইচ্ছে, মানে সুপ্ত ইচ্ছে কাজ করছে কিনা ভিতরে, যে থাক না দুটোই থাক, এরকম এরকম একটা ব্যাপার কাজ করছে? বিষয়টা হচ্ছে কি ম্যাডাম, এখানে আমি একটা কথা বলি। ও কিন্তু ওর যে হাজবেন্ড ওখান থেকে চলে আসছে, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওই ফ্যামিলিতে ওর হাজবেন্ডের কাছে প্রচুর পরিমাণে সে টর্চার। না না, সেইটা সেই ব্যাপারটা থাকুক, আমার প্রশ্নটার উত্তরটা চাইছি। এখন ও আমার সঙ্গে কথা বললে শান্তি পায়, এই কারণে আমি তার। না না, সেটা তো ও পাচ্ছে, আই এম আস্কিং ইউ, যে মনে হচ্ছিল যে ভালোই তো হচ্ছে, আমি দুটো, আমার স্ত্রীও আছে, আবার আরেকটা সম্পর্ক চালাতে পারছি, এটা চলুক এভাবে, এরকম একটা মনের মধ্যে কি কাজ করছে? জি জি ম্যাডাম, এরকম ইচ্ছা আছে বলে মনে করেন একদিক দিয়ে সেভে কথা বলার জন্য, রিলেশন দুইটা রাখার জন্য বাইরে চলে আসা। হ্যাঁ সেটাই, কিন্তু এটা এটা যে একটা মানে অনিশ্চয়তার মধ্যে নিজেকে ঠেলে দিচ্ছে, এইটা কাজ অতটা কাজ করেনি প্রথম দিকে, এখন মনে হচ্ছে, তাই তো? ওকে, আমি প্রথমে ভাবছিলাম ঠিক আছে, আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওদের কিছু প্রশ্ন থাকতে পারে, একটু লাইনে থাকলে ভালো হয়। কার কোনো প্রশ্ন আছে কিনা? আমার মনে হয় আপনি বলে ফেলেছেন, আর You have দরকার নেই already প্রশ্ন। হ্যাঁ, covered, কোনো কোয়েশ্চেন নেই। ওকে, আমার অতিথিরা বলছেন তাদের কোনো প্রশ্ন নেই, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনাটা শুনলে ভালো হয়, কেমন? অনেক অনেক ধন্যবাদ এই একটা বেশ সেন্সিটিভ ইস্যু নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য, আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শামীমা আগে বলবে নাকি? আচ্ছা, আমার কাছে এখানে মনে হচ্ছে যে উনি দুইটা সম্পর্ক একসাথে রাখতে যাচ্ছে। হ্যাঁ, আবার এই জন্য উনি কি করবে?
উনি কিন্তু মানে অন্য কোনো একটা দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছে না, এবং এমন না যে মানে পরবর্তী রিলেশনশিপটাকে কিন্তু এই প্রশ্নটা আরেকটু করা দরকার ছিল যে দুটোই চাইছে কিনা। আমার তো প্রশ্নটা ছিল একটা সুপ্ত ইচ্ছে মনের মধ্যে যে এটাও চাই ওটাও চাই, কিন্তু প্র্যাকটিক্যালিও ওটা সে মানে পসিবল ভাবছে কিনা। আচ্ছা, এখানে একটা ব্যাপার ছিল। আর একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, উনি বিয়ে কিংবা এরকম টাইপের কোনো কিছু করতে যাচ্ছে না। ওনার কথা শুনে যেটা বোঝা গেল যে যেহেতু আমি এরকম করতেছে, তার মানে আমি ওইখানে আমি মনে হচ্ছে যে এখন কি করব, ওই যখন সে মেয়েটা যখন কিছু চাপ দিচ্ছে তখন সে তার কাছে এই মাথায় এখন আবার ওইটা আসতেছে যে আমার তার সাথে তার বয়সের গ্যাপ, তার ছেলে আর আমি প্রায় কাছাকাছি বয়সী। সো এই জিনিসগুলো এখন মাথায় আসছে। যখন রিলেশনশিপটা তৈরি করছিল তিনি, তখন কিন্তু এই জিনিসগুলো উনি কিন্তু জানতো, মাথায় আসে নাই। যখন তাকে এখন একটা পারফেক্ট একটা পরিণতির দিকে আগাতে যাচ্ছে, তখনই ওনার কাছে এই ভয়টা কাজ করছে যে সো আমি এখন কোনটা করব। এখন বিয়ে করতে গেলে তো অনেক জটিলতার মধ্যে ফেস করতেছি। সো এইখানে আমার মনে হচ্ছে উনি একটা ভয় পাচ্ছে যে আসলে এটা যে আমি করব, যদি আমি রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই শুধু ফোনে কিংবা অন্য কোনোভাবে, কিন্তু সামাজিক যে স্বীকৃতি কিংবা ওটার যে আরও কোনো পরিণতির দিকে আগাবো সেটার কোনো আগ্রহ ওনার মধ্যে নাই। কিন্তু সেটা কিন্তু উনি আবার মেয়েটাকে বলে নাই, যেটা ভয় উনি পাচ্ছে। সো উনি বলছে যে ওনার কোনো ক্ষতি করবেন না, একটা সময় বলছিল যে, কিন্তু মেয়েটা নিজের ক্ষতি করতে পারে। কিন্তু মেয়েটা নিজের ক্ষতি করলেও যে উনি কোনোভাবে হুকড হয়ে যেতে পারে, সেটার কিন্তু চিন্তা ওনার মাথার মধ্যে আছে, যার কারণে ওনার মধ্যে এই ফিয়ারটা কাজ করছে আসলে। তো এই ধরনের সিচুয়েশনে ফিয়ার কাজ করাটা খুব স্বাভাবিক। মানে যেহেতু উনি দুটাই একসাথে যাচ্ছে, একটা এখন আজকে হয়তো এই 7 মাস 8 মাস স্ত্রী বুঝতে পারেন নাই, বাট আর কিছুদিন পরে যে বুঝতে পারবেন না সেটাও কিন্তু বলা যায় না। হ্যাঁ, বাট তার প্রশ্নটা হচ্ছে যে আমি এখন কি করতে পারি। এখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে উনি নিজেকে একটু আরেকটু রিয়েলাইজ, যেমন আমরা অনুমান করে বললাম যে উনি সম্পর্কে জড়াবে না, কিন্তু উনি কিন্তু ওই সম্পর্কটা রাখার জন্য আবার চাকরিও চেঞ্জ করে চলে আসছে অন্য জায়গায়। সো ওনাকে অবশ্যই মানে এটা খুব সহজ যে কোনো একটা পথ তো বাঁচতেই হবে। সো ইফ হি ওয়ান্ট টু কন্টিনিউ দ্য রিলেশনশিপ, যে নতুন একটা রিলেশনশিপটাকে আমি কন্টিনিউ করবো কিংবা আমি ওটাকে এভাবেই রাখতে চাই, আসলে ওনার ইচ্ছাটা কি সেটা কিন্তু ওনার পার্টনারের সাথে, নতুন পার্টনারের সাথে শেয়ার করতে হবেই আসলে। আজকে না হলেও নিজেকে একটু গুছিয়ে হলেও কিছুদিন পর, মানে যে নতুন পার্টনার তাকে সরাসরি বলে দেওয়া, সরাসরি। হ্যাঁ, কারণ মেয়েটা তো চাচ্ছে, মানে শেয়ার করে কি বলবে অবশ্যই সে যে মানে আসলে সে কি ধরনের রিলেশনশিপ মেইনটেইন করতে চাচ্ছে। এখন সে কি বিয়ে শাদী ছাড়াই করতে চাচ্ছে না বিয়ে শাদী করতে চাচ্ছে, তার নিজের যে ডিসিশনটা, তার নিজের যে স্ট্যান্ডটা, সেটা নিয়ে কিন্তু আসলে দুজনে কনভারসেশন হইতে হবে। কারণ উনি একটা ধরে নিবে আর উনি আরেকটা চিন্তা করবে, এভাবে করে বেশি দিন আগানো যাবে না। মানে তার যার সঙ্গে সম্পর্ক বিয়ের বাইরে তাকে বলে দেওয়া উচিত যে আমি এইভাবে চাচ্ছি, তাই তো বললে? জি জি জি, আমার কাছে মনে হচ্ছে। শানুর, আমি আপনার প্রশ্ন করার সাথে সাথে যেটা ফলো করছিলাম, আপনি বলেছেন যে একটা আসক্তি কাজ করছে কিনা। তো আমরা যেটা প্র্যাকটিসে দেখি যে মানুষ যখন এক্সট্রা প্লেজারেবল কিছু পায় লাইফে, তখন স্বাভাবিকভাবেই ওটার প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হয়, এবং অলরেডি ওনার লাইফে সেটা প্রভাব পড়েছে। মানে চাকরি চেঞ্জ করেছেন, বাড়ি ছেড়েছেন, ওকে। আবার এখন তার মধ্যে প্যারালালি শাইমা যেটা বলছিলেন যে অনেকগুলো ফিয়ারও তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় যে ওনার এখনকার প্রবলেমটা মূলত আসক্তি। আমার কাছে লাগছে যে একদিকে যেমন ভাবছে যে আচ্ছা ছেড়ে দিই, আবার আসক্তির যেটা হয় আমরা জানি যে কোনো আসক্তির ক্ষেত্রে একটা উইথড্রয়াল সিনড্রোম হয়, যে তার সাথে কথা বলতে, উনি যেমন বলছিলেন যে সে আমার সাথে কথা বলতে অনেক আরাম পায়, কিন্তু ওনারও নিশ্চয়ই কিছু পার্সপেক্টিভ আছে, সারা রাত কথা বলছে। তো এখন ওনার নিজের মধ্যে ওই ভাল লাগার উৎসগুলো বা ভাল লাগার সোর্সগুলো বন্ধ হয়ে যাবে এবং উনি খারাপ বোধ করবে যখন উনি ভাবতে যায় যে এটা আমি ডিসকন্টিনিউ করা উচিত। মানে আমাদের ওই যে তখন যেটা আইডিয়াল রিয়েল সেলফের বিষয় হচ্ছে যে সামাজিক পারিবারিক নানান কারণে তখন ওই সিমটমগুলো বা ফিলিংগুলো ওনাকে আবার আচ্ছা থাক না এরকম চলুক, বা যেটা উনি বলছে আমার মনে হয় যে ক্লিয়ারলি উনি বলেছে যে আমি চাই যে আমার সংসার যেটা সেটা ঠিক থাকুক, আর ওনার তো বাবার বাড়ি ছেলে টেলে নিয়ে একটা জীবন
জীবন চলছে এভাবে চলতে থাকুক, আমার সাথে একটা রিলেশন থাকুক, আমি তার প্রতি এই দায়িত্বটুকু পালন করব। কিন্তু সামাজিকভাবে সে দুজন ওয়াইফকে নিয়ে জীবনটা চালাবে, সেটা কি করে সম্ভব, এটা তার হচ্ছে কনসার্ন। এবং এটা করতে গেলে নানান রকম ম্যাসাকার শুরু হয়ে যাবে। এবং সেই ধরনের নানান ভয় মানুষকে নর্মালি ভয় যেটা করে বা অ্যাংজাইটি যেটা করে যে এক ধরনের অ্যাভয়েডেন্সের মধ্যে নিয়ে যায়। যেমন উনি ওয়াইফের কাছে যেন বারবার এই বিষয়টা ধরা পড়ার অথবা ক্রাইসিস তৈরি না হয়, সেটার কারণে একটা ইন্টারভেনশন করছেন, আচ্ছা আমি চাকরি চেঞ্জ করে এলাকা। তো এখন এরকম অনেক কিছু থেকে ভয় আমাদেরকে আস্তে 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 একদম গুটিয়ে ফেলবে। কিন্তু তখন একটা সময় মনে হবে যে আমি বুঝি আমার জীবনের কোনো কিছুই আর পাচ্ছি না। হ্যাঁ, মানে এখন তো মনে হচ্ছে যে এটাও একটা প্লেজার, এটাও একটা প্লেজার, সব কিছুকে আমি একসাথে, বাট এটা মেনটেন করতে গেলে এই অনেকগুলো অ্যাভয়েডেন্স। একসময় মনে হবে থাক আত্মীয় স্বজনের বাসায় গিয়ে কি দরকার, বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে কি দরকার, এটার মধ্যেই থাকে। আবার সারা রাত জেগে কিন্তু তার পরদিন আবার অফিসও করতে হচ্ছে, তার মানে ওগুলো সবই কিন্তু একসময় এনার্জিও ড্রেইন হচ্ছে প্রচুর। এফেক্টেড হতে হতে একটা সময় মনে হবে যে আমি লাইফে সব হারিয়ে ফেলছি, যেটা যে কোনো অ্যাডিকশনের বৈশিষ্ট্য বা আসক্তির বৈশিষ্ট্য, যে আসক্তির ওই জায়গাটা, আসক্তির ওই বিষয়টা বাদবাকি সমস্ত জিনিসকে আস্তে 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 সরিয়ে দেয়। তখন মানুষের মধ্যে ওই স্ট্রং উপলব্ধিটা আসে যে আমি এটার কারণে বাকি সব হারিয়ে ফেললাম। তখন ওই যে গিল্ট তৈরি হয়ে মনে হবে যে হ্যাঁ এটাই বুঝি মানে দায়ী, বা এটাকে তখন ওই রিলেশনশিপটাও তার কাছে খুব বার্ডেন মনে হবে, বা সেই মানুষটাকে এবং ওপাশ থেকে চাপও বাড়তে থাকবে। তো সেজন্য এইভাবে আলটিমেটলি সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাই বলে যে আমরা কখনোই রিলেশনশিপ এরকম ভাবে মেনটেন করতে পারি না, এবং সেটা সাইন্টিফিক্যালি কখনোই মানে অ্যাকসেপ্টেবলও নয়। তাহলে আমরা এক কথা যদি করো, একটা ফোন অপেক্ষা করে আছে তো। হ্যাঁ, মানে ওনাকে শাইমা যেটা বলছিলেন আমি বলবো যে মানে উনি, আমার ধারণা যে ওনার আরো অনেক কথা আছে যেগুলো সামনাসামনি কোনো কাউন্সিলরের সাথে গিয়ে বলা দরকার, এবং উনি ভেন্টিলেটেড হওয়ার পরে উনি ওনার মধ্যে আরো রিয়েলিটিগুলো পুরো পরিষ্কারভাবে আসবে। বাট কাউন্সিলরের কাছে না গেলেও যেটা শামীমা বলল যে মানে যে মেয়েটির সাথেও এখন সম্পর্কে রয়েছে তাকে পরিষ্কারভাবে জানানো দরকার যে আমি বিয়ে করব না। হ্যাঁ, উনি যদি ফিল করে আই এম রেডি, হ্যাঁ, আর যদি মনে করে যে আমি এখনো রেডি ফিল করছি না, তাহলে কারোর সাথে আরো কথা বলে হালকা হয়ে তারপর উনি সেটা যদি কাউন্সিলর পায় তাহলে নিজেকে ইকুইপড করে তারপরে ওই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে নামবে। হাউ টু ম্যানেজ। আমি একটু ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, অনেক কষ্টের পর পাইলাম। থ্যাংক ইউ। আমি আসলে ব্যবসা করি, আমার দোকানের কর্মচারী 8 থেকে 9 জন। ওকে, করি। হ্যাঁ, দোকানের কর্মচারী 8 থেকে 9 জন। আমি ইদানিং 2 বছর যাবত কর্মচারী ভুল ত্রুটি করলে বা কোনো কিছু একটু ব্যতিক্রম করলে আমি হঠাৎ করে রেগে যাই। আচ্ছা, আমার হাতে যাই কিছু চাই, এটা দিতে চাই, ভাঙিয়ে ফেলতে চাই। মানে কেউ ভুল করলে রাগ হচ্ছে নাকি অন্য কেউ ভুল করলে রাগ হচ্ছে? মানে নিজে ভুল করলে রাগ হচ্ছে? ভুল করলে আমি রাগ হই। আচ্ছা, ওকে। এখন মানে নিজের উপরই রাগ হচ্ছে না, ওদের উপরে আমি রাগ দেখাই। আচ্ছা, কর্মচারী যারা দোকানে আছে তাদের উপর রাগ তৈরি হচ্ছে? জি জি। আচ্ছা, ওকে। এই রাগটা যে অনেক সময় বেশি হয়ে গেলে এই রাগটা নিয়ে বাসা আসলেও বাসাও মেজাজটা খারাপ থাকে। ওকে। আবার দোকানের কর্মচারীদেরকে আমি যুক্তিসঙ্গত রাগই করি, কিন্তু তারপরে মনে মনে আবার বলি এতটা রাগ করলাম, এটা না আর কম করলেও তো হতো। যুক্তিসঙ্গত রাগ কোনটা? যুক্তিসঙ্গত রাগ যে তোমাকে আমি বলছি এই কাজটা এইভাবে করো না, সেটা কি রাগ না করেও তো বলা যায়? রাগ না করে, কিন্তু আমি হঠাৎ করে রেগে যাই। তুমি বলছি তুমি কেন শোনো না, আবার হঠাৎ করে বলি যে তোমাকে বললাম এটা বারবার এইভাবে কাজটা করে, কেন করো না? এবং একই কাজ কি বাড়িতেও হয়ে যাচ্ছে স্ত্রীর প্রতি বা অন্যদের প্রতি? বাড়িতে কম হয়, বাসাতে। আচ্ছা, তারপরে আবার আমি একটু নিজে নিজে অনুতপ্ত হই যে আসলে এতটা রাগ না হইলেও পারতাম, তো হঠাৎ করে আমি রাগটাকে ধরে রাখতে পারি না। আচ্ছা, আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, এরকম একটা ফোন আগেও আমরা পেয়েছি, আজকে কি প্রথমবার ফোন করা হয়েছে আমাদেরকে? জি জি জি, আমি অনেক প্রথম করি। আগেও ফোন করা হয়েছে? হ্যালো, জি, আগে করি না, আজকে। ও, টুডে ইজ দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়েছে। তাহলে এখন দোকানের কর্মচারীদের উপরই রাগটা বেশি হচ্ছে?
আর রাগ হলে অসুবিধাটা কি হচ্ছে? হয়তো রেগেই গেলাম, তাতে কি অসুবিধা? অসুবিধা হলে আমার মনে করেন আমার একটু ক্ষতি হয়, যে আমার শরীরটা একটু খারাপ লাগে, আর ওরা তো আমার প্রতি অসন্তুষ্ট হয়। পরে কি একটা অপরাধ হয়তো বোধ প্রকাশ সৃষ্টি করে হয়? না, প্রকাশ করে না, কিন্তু অসন্তুষ্ট আমি বুঝতে পারি যে এই রাগের জন্য ওরা আমার প্রতি ওরা আমার উপরে অসন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, তখন একটু অপরাধ বোধ কাজ করে ভেতরে। জি জি। তখন কি ওদেরকে কিছু বলা হয় যে আমি সরি, তোমাদের উপর বেশি রাগ করে ফেলেছি? না, এটা বলি নাই, কিন্তু এটা না বলে ওদেরকে স্বাভাবিকভাবে সুন্দর করে ডাক দিই, সেভাবে করো। কিন্তু এটা বলতে অসুবিধাটা কোথায়? বলি না, কারণ আমি তো মনে করি যে আমি ঠিক বলেছি। হ্যাঁ, কিন্তু ঠিক কথাটা হয়তো ঠিকই আছে, কিন্তু রাগটা তো মানুষকে একটু কষ্ট দিয়ে দেয়, তাই না? আমি তার মনে কষ্ট দিয়ে ফেলেছি, এজন্য সরি বলাটা কি একদমই সম্ভব না? বারবার সরি বললে যে সরির মূল্য থাকে। আচ্ছা, বারবার সরি বলা হয়ে যাবে তাহলে? কেন এতবার রাগ হয়ে যাচ্ছে যে বারবার তখন অনেকবার সরি বলতে হবে, তাই তো? ওকে, সরির মূল্য পাওয়া যায় না, সরির মূল্য থাকে না। ওকে, এটা গুড আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তো আমাদের কাছে প্রশ্নটা কি যে রাগটা কমাবো কি করে নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমি উত্তেজিত হয়ে যাই। আবার অনেকের কাছে বিজনেস করি তো, অনেকের কাছে টাকা পাই, আমি কমিটমেন্ট ওরা রক্ষা করে না। পরে যখন আমি বারবার ফোন দিই করে না, যখন 8বার 7বার ফোন দিয়ে রিসিভ করেন, তখন আমার মেজাজটা বেশি খারাপ হয়। হ্যাঁ, এমন কি হয় যে মেজাজ খারাপ হয়েছে পাওনাদারের উপরে, কিন্তু ওই রাগটা গিয়ে পড়েছে কর্মচারীর উপরে? কর্মচারীর উপরে খুব কম হয়, কিন্তু ওর উপরই হয় বেশি, মানে মেজাজটা একটু খারাপ থাকে। ওকে, তাহলে এই যে রাগটা, এটা কি এই বর্তমান সময়ে হচ্ছে নাকি এটা আগেও ছিল? এটা আগে ছিল না, 2 বছর ধরে একটু বাড়ছে। 2 বছর ধরে বেড়েছে, আগে এরকম ছিল না? না না। ওকে, বাড়িতে কে কে আছেন স্ত্রী ছাড়া? বাড়িতে আমার এক ছেলে আছে। একটা ছেলে। ছেলের উপরে রাগ হয় কখনো? হ্যাঁ, ছেলের উপরে রাগ হয়, একটা কথা বারবার কইতে গেলে যখন কথা শোনে না তখন রাগ হয়ে যায়। মানে ওর উপরে গায়ে হাত তোলা হয়? না, গায়ে হাত ওঠানো হয় না? গায়ে হাত না, মুখেই বলি। মুখেই বলা হচ্ছে। অনেক সময় স্ত্রীর উপরেও কি কোনো সময় একটু রাগ বেশি কাজ করেছে? হ্যাঁ, মেজাজ দেখা যাচ্ছে অন্য কোনো না, যে এরকম করো কেন, তখন বেশি উত্তেজিত হয়ে যায়, তখন কেউ আমাকে কিছু বললে আমি উত্তর দিই। সে আমাকে কিছু বললে আমি চুপ হয়ে যাই, তখন একদম কথা, কোনো কথা চুপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে, আমি চুপ হয়ে যাই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হ্যান্ডেল করব, তাই তো? রাগটা কিভাবে একটু কমাবো, এটাই কি প্রশ্ন? আচ্ছা, একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, প্রশ্ন করো, আমাদের অতিথির প্রশ্ন আছে। আচ্ছা, আমার মনে হলো যে আপনার কি এরকম হয় যে রাগ আপনি একবার হয়েছেন, কিন্তু রাগটা আবার ফিরে ফিরে আসে? মানে একবারের একটা ঘটনাটা একবার ঘটেছে, বাট কিন্তু রাগটা বারবার বোধ করছি আমি। রাগটা বেশিক্ষণ থাকে না। বেশিক্ষণ থাকে না। ওকে, হ্যালো, ঠিক আছে। জি জি, শুনতে পেয়েছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অন্য অতিথির কোনো প্রশ্ন নেই, আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। আমার মনে হয় আপনি যখন যেটা বলছিলেন যে মানে সরি বললে প্রবলেমটা কোথায়, মানে সরি বললে এটার এফিকেসি কমে যাবে, সেটা যেমন একটা ভয়। আবার ওরা আমার উপরে মনোক্ষুণ্ণ হচ্ছে, ওরা আমার দোকানে কর্মচারী, ওদের সাথে আমার ব্যবসা বাণিজ্যের সব ভালো মন্দ জড়িত, তো ওরা যদি মনোক্ষুণ্ণ থাকে তাহলে অনেক রকমের ভয় যে তাহলে ওরা এটা করবে, ওটা করবে, এটা ঠিক করবে না, ওটা ঠিক করবে না। এবং এই যে বকা দিয়ে উনি ভেতরে ভেতরে খারাপ বোধ করছে, এবং এই জিনিসটা 2 বছর ধরে কিন্তু পাইল আপ হচ্ছে আস্তে আস্তে। তো এই জমতে জমতে এখন সহনশীলতার বাইরে চলে গিয়ে উনি হয়তো আরো বেশি করছে, মানে যেটা শুরু হয়েছে হয়তো 2 বছর আগে কোনো না কোনো প্রেক্ষাপট থেকে। তো মানে আমাদের যখন রাগ হয় তখন রাগের যেমন গিল্টের বৈশিষ্ট্য হচ্ছে যে কি করে আমি এটাকে রিপেয়ার করব বা পুনরুদ্ধার করব বা এটাকে ক্ষতিপূরণ দেব। অ্যাঙ্গারের বৈশিষ্ট্য হলো যে মানুষকে অ্যাটাক করা,
বাচ্চার ক্ষেত্রে রাগ হচ্ছে ফিজিক্যালি অ্যাটাক করছে না, ভার্বালি অ্যাটাক করছেন। আচ্ছা, আবার ওয়াইফ যখন উল্টো অনেক রেগে যাচ্ছেন তখন উনি অ্যাট্রাক্ট ফিল করে উনি চুপ হয়ে যাচ্ছেন। কিন্তু কর্মচারীদের সাথে দোকানের মানে যেহেতু বিজনেস বা ভবিষ্যতে নানান বিষয় মানে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে বাড়তি অ্যাংজাইটি তৈরি হয়। তো সিম্পল ছোট ছোট নানা রকমের খারাপ লাগা বিরক্তির বিষয়গুলো যখন ভেতরে ভেতরে মানুষের অনেক অ্যাংজাইটি কাজ করতে থাকে, ওর কাছে টাকা পাই, ব্যবসার এই অবস্থা, চারিপাশে নানান বিষয় নিয়ে, তখন ও দুটোর মধ্যে সংযোগ হয়ে তখন একটা মানে আউটব্রাস্ট হয় এবং চট করে ওইটা ছোট জিনিসও বড় রাগের কারণ হয়ে দাঁড়ায়। মানে এখানে দুশ্চিন্তাও একটা রোল প্লে করছে। তো আমার মনে হয় যে উনি যদি এটা ভাবেন যে মানে আমাদের সংস্কৃতিতে একটু কম, মানে যে কারণে ওনার ওই প্র্যাকটিসটা বেশি, বাট যদি শুরুতেই হ্যাঁ আমি এটা ভুল করে ফেলেছি এবং আমি তাকে ধরে আমি সরি বললাম, তাহলে ওই ভয়টা কিন্তু ওনার চলে যেত যে হ্যাঁ ওকে আমি কষ্ট দিয়েছি এবং ওর সাথে আমার জিনিসটা আবার মিটমাট হয়ে গিয়েছে। তাহলে এই ভয়টা ভেতরে ভেতরে কিন্তু বাড়তো না, মনে হতো যে না ওরা আমার সাথে আছে এবং ওদেরকে সাথে নিয়ে আমি আমার বিজনেসের সফলতাটাকে এগিয়ে নিতে পারবো। কিন্তু ওই ভয়টা ভেতরে জমতে জমতে এখন রাগের পরিমাণটা বা ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে এবং প্যারালালি ভয়টাও বাড়ছে। তো যে কারণে মানে দ্যাটস দ্য বেস্ট সলিউশন। আপনি যেটা বললেন যে আমরা একটু সরি বললে কি হয়, আমি ছোট হচ্ছি না তো, তাই না? ও যে আমার এমপ্লয়ি, ওর সাথে আমার বন্ধনটা আরো স্ট্রঙ্গার হবে এবং ওরাও বুঝবে যে ওদের ভুলের জায়গাটা কোথায়, ওরা কি করে এটাকে কমাতে পারে। তো তখন আলটিমেটলি জিনিসটা ড্রপ করবে। And one good thing is he is not doing it at home, মানে কাজের জায়গাতেই বেশি হচ্ছে, হয়তো ওখানে পাওনাদারদেরও মানে ঠিক টেনশন বা ইস্যুগুলো বেশি আছে, তাদের ফেরত পাচ্ছে না তাদের কাছ থেকে। তো সব মিলিয়ে টেনশন প্লাস মানে অ্যাঙ্গার সবকিছু মিলিয়েই হয়তো কাজের জায়গাতে এটার মানে প্রতিফলনটা বেশি ঘটছে আর কি। তো সেই জায়গাতে তুমি মনে করছো যে একটু সরি বলে ফেললে তো ওনার কিন্তু এটা ট্রেট না, মানে সারা জীবন ধরে করছে তা কিন্তু না, উনি ভালো ম্যানেজমেন্ট করে চলছে। তো 2 বছর আগে হয়তো কোনো লসের বিষয় থাকতে পারে বা কোনো না কোনো ভাবে যেটা মেন্টাল হেলথের মধ্যে একটা ভালনারেবিলিটি তৈরি হয়েছে, তার সাথে এই জিনিসগুলো যখন এটা ম্যানেজ হচ্ছে না, ওটা ম্যানেজ হচ্ছে না, এটা ভুল কেন করছো, এটা ভুল কেন করছে, এরকম চাইলাম ওরকম কেন হলো, তো যেটা বিরক্তির বিষয় সেটা হয়তো আউটব্রাস্টে পরিণত হচ্ছে। কিছু অর্থনৈতিক অনিশ্চয়তাও কাজ করছে তো মানুষের মধ্যে। হ্যাঁ, আচ্ছা শামীমা তোমার কাছে আসি, একটু ফোন নিয়ে আসি একটা, একবারে তোমার কাছে আসি। ওকে, কানেকশন ফোন কেটে যায় তো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি একটু কথা বলতে চাইছি। আমার ছেলের বয়স 13 বছর। ওকে। হয়েছে কি, ছেলে আমার সাথে ওর মায়ের সাথে আমরা কথা বললে না গুরুত্ব দেয় না, মানে রাগ দেখায়, জিদ দেখায়। ছেলেটা কি করে ওর মার সাথে? আর সরি, ক্লাস 7 এ পড়ে। ক্লাস 7 এ পড়ে, 13 বছর বয়স। জি হ্যাঁ। আমরা কথা বললে, আমি কথা বলি বা ওর মা কথা বলে, যে কথাটাই বলি না মানে ওর কাছে ভালো লাগে না, মানে জানি আমাদের কথা ওর কাছে বিরক্ত লাগে। ও কোন কথাগুলোতে বিরক্ত হয় বেশি? ভালো কথা বললেও আচ্ছা, ভালো মন্দ ব্যাপার না, কোন কথাগুলো একটা বেশি, একটা কথা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, মনে করেন ওকে বলছি যে তুমি পানি খাও, দাঁড়ায় পানি খাও না, বসে পানি খাও। ও বলবো কি প্রতিদিনই আমার সামনে করবো কি, আমার সামনে ওর মায়ের সামনে দাঁড়ায় পানি খাবে, বসে খাবে না। বললাম যে বাবা তুমি স্কুল থেকে আসলে তো পড়তে বসো, মানে যখন আসে পড়তে, সন্ধ্যাবেলা পড়তে পড়লাম না, কি পড়বো মনে করেন আমার কথাটা পড়তে বসলো, আধা ঘন্টা পরে আমার ওই আধা ঘন্টা আমার কথা শুনলো না, মানে জিদ করে অযথাই। একটা জিনিস লাগবে না, বললো বাবা এটা এনে দাও, আমি আবার ওই জিদ করে দেখে আমি তো জিদ করি কি যা কিছু পরে এনে দিই, আমি ওর সাথে একটু রাগ করি, মানে রাখছি, মানে ও জিদ করে দেখে আমারও মনে যায়, আমারও এরকম মনে হয় যে আমি ওকে জিদ করি, এরকম একটা ইয়ের মধ্যে পড়ছি। মানে বাবা ছেলের একটা প্রতিযোগিতা চলছে জেদাজিদির, এরকম একটা মধ্যে পড়ে গেছি ম্যাডাম। কি করবো আমি, এর জন্য আপনাকে ফোন করলাম। ও কি একমাত্র সন্তান? না, আমার 2টা ছেলে, ওই একটা ছেলে 13 বছর আর একটা 2 বছর। আচ্ছা, আরেকজন একেবারে ছোট। এই ছেলেটা হইছে পর থেকেই না, ও আগে কিন্তু এরকম ছিল না, মানে এই ছেলেটা হইছে পর থেকেই। আচ্ছা আচ্ছা, মানে ও 11 বছর পর্যন্ত একা রাজত্ব ছিল, হঠাৎ করে রাজত্বের মধ্যে আরেকজন ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই না? এর জন্য এই সমস্যাটা। ও কি অনেক বেশি অ্যাটেনশন পেয়েছিল 11 বছর পর্যন্ত? এই একা ছিল, আমার বাবা মা, আমার ভাই বোনরা সবাই খুব আদর করছে না, সবাই ওর খুব, কিন্তু
এখন করে কি ওই জিদ করে কি আবার হিন্দু ঠাকুর, আমি মুসলমান মানুষ, ও পারে কি শুধু ওই মোবাইলে ঠাকুর দেখবে, দেশে গেলে বেড়াইতে গেলে যায় করে কি ঠাকুর ঘরে যায় দেখতে যায়, মানে আমরা না করি যে রান বলি বাবা এটা যায়ও না। ঠাকুর ঘরে গিয়ে কি করছে? হিন্দুদের যে ঠাকুর পূজার ঘর আছে ওই জায়গায় কালীর পূজা দেখতে যায়, মানে ওই ঠাকুর দেখতে যায়। বাজারে গেলাম, দুধ কিনতে গেলাম, বাবা চলো যায়, পরে কেউ যায় ঠাকুর ঘরে যায়, ঠাকুর দেখতে যায়। মানে ওর হিন্দু দিকে একটু বলো কি বেশি, ওই দিকে আগ্রহ বেশি। তাতে অসুবিধা কোথায়? জি, তাতে অসুবিধাটা কি? অসুবিধা না, মানে সবাই না করে, আমার বাবা মা হজ করে আসছে, হাজি বাড়ি সবাই নামাজ পড়ে, উপরে কি ওই সুযোগ পাইলেই যায় ওদিকে। ধর্মটা তো আমার ভেতরের জিনিস, তাই না? আমি যদি আরেকজনের ধর্মের কিছু দেখি তাতে কি আমার ধর্ম নষ্ট হয়ে যায়? না না না, হয় না, মানে আশেপাশে মানুষ বলে কি যে আপনার ছেলে এদিকে দেখতে যায়, ওর নিজের আগ্রহ থেকেও দেখতে যাচ্ছে। আমরা তো ছোটবেলায় অনেক পূজা দেখতে গেছি, পূজার কি বলে প্রসাদ খেয়েছি, তাই না? তাই বলে কি আমাদের ধর্ম নষ্ট হয়ে গেছে? না না, তা হয় না, তাই না? আমরা কিন্তু হিন্দু মুসলমান খুব মিলেমিশেই বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, আমরা একই পাড়ায় থেকেছি, কখনো মনে হয়নি আমরা আলাদা মানুষ। হ্যাঁ, তা আমরা এখন কেন এত বেশি আমরা ধর্ম নিয়ে এত পার্থক্য করছি মানুষে, তাই না? এটা বাচ্চাদেরও তো শেখাতে হবে। মানুষ তো সবাই আমরা মানুষ, এটা বাচ্চারাও কিন্তু, বাচ্চাদের জন্য এটা একটা শিক্ষার বিষয়। খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কত ধর্মের মানুষ রয়েছে বাংলাদেশে, তাই না? এনিওয়ে, সো এখন যেটা হচ্ছে যে বাচ্চা কথা শুনছে না, এটাই হচ্ছে সমস্যা, তাই তো? এবং সেটার জন্য কি করা হচ্ছে? মাঝে মাঝে কি ওকে একটু বকাঝকা বা মারধর? মাঝে মাঝে আমি একটু মায়ের টের দিই। ওর মা তো কোনোদিন মার দেয় না, কিন্তু ওর মা জানি মার সাথেও দুর্ব্যবহার করে, মানে ওর মার সাথেও রাগ দেখায়। ওর মা বললো খাওয়াই দিতে, মানে খাওয়াই দিতে হবে, ছোট জনরে খাওয়াই দেওয়া লাগে, ওকে খাওয়াই দিতে হবে, ছোট জনরে খাওয়াই দিলে আমাকে দিবে না, এইসব আর কি জিদটা করতেই থাকে, জেদ করতেই থাকে। ওকে, মার দিলে তো জেদ আরো বাড়বে। হ্যাঁ, আমি মায়ের দেখছি, আমি কিছুদিন ধরে আমার আজকে স্যার মারধরে আমি মারামারি করি, আর আমি তো মারি না, চেষ্টা করি যে আমি এবার যে রাস্তায় কন্ট্রোলে থাকি, কিন্তু হঠাৎ করে রাগ উঠে যায়, আমারও রাগ উঠে যায়, বকা করি। ও কি কাছেই আছে বাচ্চাটা? হ্যাঁ, আছে 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 আছে। ও কি কথা বলবে আমাদের সাথে? কথা বলবে, তাই বাবা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। তোমার নামটা বলবে? আমার নাম তাইফ। আচ্ছা, তাইফ। আচ্ছা, তোমার বাবা এতক্ষণ তোমার ব্যাপারে বলছিলেন, তোমার কিছু বলার আছে? জি, কি ব্যাপারে বলছিলেন সেটা আমি আসলে জানি না। তোমার বাবা বলছিলেন যে তুমি এখন একদম খুব জেদ করো, হ্যাঁ, বাবার কথা শোনো না, বাবা তোমাকে দাঁড়িয়ে পানি খেতে মানা করেন, কিন্তু তুমি তাও দাঁড়িয়ে পানি খাচ্ছ, এবং তুমি ঠাকুর দেখতে চলে যাচ্ছ আরেকটা বাড়িতে, এই ধরনের তুমি কথাবার্তা খুব, মানে বাবা যেভাবে চাচ্ছেন সেভাবে শুনছো না, যার জন্য বাবা অনেক সময় মেরে মারছেন তোমাকে। তোমার দিক থেকে কোনো কিছু বলার আছে, আমাদের সাথে শেয়ার করার আছে? জি, আপনি যে বললেন ঠাকুর দেখার কথাটা, আমি আসলে আমার ফ্যামিলি হচ্ছে যে মানে ধর্ম অন্ধ টাইপের, আমি আসলে এটা বিশ্বাসী না। আমি ধর্ম তো তাদের পালন করছি না, কিন্তু আমি ধর্ম যার উৎসব যেন সবার, এই কথাটা আমি আসলে মন প্রাণ থেকে বিশ্বাস করি, যে কারণে আমি আমার ওই উৎসবটা ভালো লাগে, যে কারণে আমি দেখতে যাই। ওকে, ভেরি গুড। সো তুমি, তোমার বাবা যখন তোমার গায়ে হাত তুলছেন, তোমার কি হচ্ছে ভেতরে? আমার বাবা শাসন করতেই পারে, কিন্তু এটা আমার কাছে মনে হয় রং, কারণ হচ্ছে আমি তো খারাপ কাজ কোনো করছি না, আমি শুধু দেখতে যাচ্ছি জিনিসটা, আমি তো ওই ধর্ম পালন করছি না আসলে। খুব ভালো লাগলো, তুমি ইউ আর এ ভেরি স্মার্ট বয়। হ্যাঁ, তুমি যে সাহস করে আমাদের সাথে কথা বললে, খুব ভালো লাগছে। কেমন? সো তুমি তোমার বাবাকে দিয়ে দাও ফোনটা, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কেমন? তোমার বাবা তো প্রশ্ন করেছেন, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমার বাবার কাছে ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। একটাই প্রশ্ন, সেটা হলো মানে ওর অনেকগুলো ভালো দিক আছে, এরকম আপনি একটু বলতে পারেন তালিকাটা?
হ্যাঁ, ওর ভালো দিক আছে। ও মনে করেন ভালো কবিতা আবৃত্তি করতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, আর্ট করতে পারে। এটা করাও ভালো, কোনো সমস্যা নাই, এগুলি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো যে আমরা যদি আচ্ছা একটু থামাই হ্যাঁ। আচ্ছা এই যে এতগুলো ভালো দিক বললেন, ও এগুলোর কারণে আমাদের কাছে যথেষ্ট অ্যাটেনশন পেতে পারে তো, তাই না? জি। তাহলে আমরা যদি এই অ্যাটেনশন গুলোতে ওকে বেশি প্রশংসা রাখি, করা হয় কিনা, হ্যাঁ, তাহলে ভালো হয় কিনা, বা আপনাদের অবজারভেশন কি যে এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা ওকে প্রশংসা করেন তখন ও কেমন কথা শোনে? ও তখন মনে করেন ভালো, ওরে ওরে যে বিজিবিতে কয়েকদিন আগে প্রতিযোগিতা হলো, আর্ট প্রতিযোগিতা, ওর নিয়ে গেছি, ও ভালো ওই জায়গায় ভালো প্লেস করছে। তারপর আমার মানিকগঞ্জ জেলা পর্যায়ে 17টা স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে নাচে গানে আবৃত্তিতে, তখন ভালো। কিন্তু ও করে কি, এই আমরা কোন একটা কথা বললে, কথা বাসায় এসে ঢাকায় বাসায় আসলেই গুরুত্ব দেয় না, মানে ও রাগ দেখায় সব সময়, কথা বললেই না রাগ করে। একটা ভালো কথা বললাম, বাবা মোবাইল চালায় না, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার যেটা জানার ছিল সেটা হলো যে আমরা কি এরকম খুব ছোট্ট ছোট বিষয়গুলোতে, এই পানি খাওয়া, এই হাঁটা, এই এখনই পড়তে বসো, এখনই শুনলা না কেন, এরকম ছোট ছোট বিষয়ে ওকে বারবার বলি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি, এটা আমার দোষ। আমি সবসময় ধমক দিয়ে এটা করলি, এটা সাথে সাথে করলো না, ডাক দিলে আসলো না, আমি বলি হ্যাঁ আসো না কেন, মানে এইগুলি আমি একটু করি, এগুলি আমার দোষ, এটা আমি স্বীকার করি। ওর অনেক ভালো আছে, আরো ভালো আমরা ওর মধ্যে দেখতে চাই, এটা হচ্ছে আমাদের। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা ছেড়ে দিই। অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে সবচেয়ে বেশি ধন্যবাদ ওই 13 বছরের আমাদের ছোট্ট বাচ্চাটাকে আমরা আলোচনা করছি, কেমন? ওকে, অনেক ধন্যবাদ। তুমি এটা নিয়ে আগে আলোচনা করে পরে আগেরটা যদি আলোচনা করতে চাও। আগেরটা নিয়ে আগে আলোচনা করবো। আজ এখন এটা নিয়ে আলোচনা। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু উনি নিজেই বললেন যে ওনার ছেলের অনেক গুণ, অনেকগুলো কাজ করে, সে পড়াশোনায় ভালো, একই সাথে নাচ গান আবৃত্তি ছবি আঁকা, আরো চারটা অ্যাক্টিভিটিতে সে টু গুড, এতটা ভালো। তার মানে পড়াশোনার যদি সহ ধরি মোট 5টা অ্যাক্টিভিটি সে করে। তো এতগুলো করে তারপরও সে কিন্তু বাবা মার কাছে ভালো, অন্য কোনো অসুবিধা তার নাই, কিন্তু শুধুমাত্র ছোট ছোট কথা এই মুহূর্তেই শুনছে না, এই মুহূর্তে করতেছে না, মানে অনেকটা বাবারই ধৈর্য বাড়াতে হবে আসলে, সেটাই। আর আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা রোবট টাইপের, যে আমি ক্লিক করছি এখনই হবে, বিষয়টা অনেকটা ওরকম হয়ে গেছে যে দিস ইজ নট আ মেশিন যে আই পুট এন্টার যে আরেকবার মানে কাজটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। ওর হয়তো ওই রকম লাগে যে বারবার বলতেছো কেন, ওয়েট করো আমি শুনবো। সো এই যে মানে আমার মনে হয় যে বাবার ধৈর্যটা আপনি বললেন বাড়াতে হবে, বাবার শুধু না, বাবার এবং মায়ের, মা মনে হয় বাবাকে ইদানিং রিপিট করছেন কিনা, কারণ বললো যে বাবা মার সাথে ইদানিং শুরু হয়েছে। সো এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু এখানে যে কম্পেয়ারিং এর ইস্যু আছে, যে ছোট বাচ্চাটাকে খাওয়ানোর আগে ওকে খাওয়াতে হবে। ওরও মনে হয় এখানে যে এতদিন আমি ফোকাস হয়ে গেছি, এখন সবাই নিশ্চয়ই জিজ্ঞাসা করে ও কেমন আছে, বাচ্চাটার সাথে খেলতে চায়, বাবা মাও এসে হয়তো বেশি অ্যাটেনশন দেয়। সো এমন হতেই পারে যে আমরা ধৈর্য বাড়ানোর সাথে সাথে একটু আমাদের আচরণেও একটু পরিবর্তন আনা, যে যখন আমি কোনো জিনিস আনছি কিংবা হচ্ছে বাইরে থেকে আসছি ঘরে, সব পরিবারের সবার সাথে যখন দেখা হচ্ছে, তখন এসে যেন আমি বড়টা সহ ছোটটা সহ একটু হাক করে হাই হ্যালো করে নর্মাল কিছু কথাবার্তা বলে তারপরে না হয় আমি আমার অন্য কাজে যাচ্ছি, তখন ও মানে ওকে ইকুয়ালি গুরুত্ব দেওয়া আর কি মনে হচ্ছে যে ওই জায়গাটায় যদি মনে হয় করা হয়, তাহলে ওনাদের ওই যে বলার সাথে সাথে যে শুনছে না ওইটার পরিমাণটাও যেমন ওর মধ্যে একটা জেদ কাজ করছে, ওটা যেমন কমে যাবে। আর যখন কথা শুনছে সাথে সাথে ওর প্রশংসা করা একদম ওভাবে একটু আগালে মনে হয়। আগের ফোনটা নিয়ে কিছু বলতে চাও? আগের ফোনটা নিয়ে আমার একটা ব্যাপার যেটা বলার ছিল, যেটা হচ্ছে যে ওনার শুধু রাগ হচ্ছে না, রাগের সাথে সাথে উনি কিছু শারীরিক প্রতিক্রিয়াও করছেন। উনি বলছেন যে জিনিসপত্র ছুঁড়ে মারছেন। সো এই যে জিনিসপত্র যখন ছুঁড়ে মারা হচ্ছে, তখন আরেকটা যেই মানুষটার দিকে মারা হলো, সেই মানুষটা কিন্তু ভয় পায় যে আল্লাহ, মানে এটা আমার লাগে নাই, মানে এটা তো আমার এটা আসলে হিটটা যদি ফ্লোরেও হয়, আসলে হিটটা কিন্তু আমাকেই হয়েছে। সো ওই নেচারেই কিন্তু উনি দেখতেছে। সো আস্তে আস্তে যেটা হবে যে উনি বলছেন যে ওনার কর্মচারীরা 8 থেকে 9 জন, এটা কিন্তু হিউজ একটা নাম্বার, মানে নর্মালি একজনের প্রতিষ্ঠান, সেখানে একজন মানুষই যদি এদেরকে চালান। সো
এই 8-9 জন যদি ক্ষিপ্ত হয় একটা সময়, ওনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলবেই না। সো ওনার ওই জায়গাটায় একটু কাজ করার কথা যে আমি সরি বলবো তো রাগ করলে, কিন্তু আমি আমার নিজের সাথে হিলিংয়ের জায়গাটায় কী হইতে পারি, আমার রাগ কোন সময় হতেছে, আমি দিনের মধ্যে কয়বার রাগ করতেছি, এটা কি উনি একটু মেজার করতে পারে কিনা, উনি নিজেকে একটু খেয়াল করতে পারে কিনা। আমি রেগে যাচ্ছি, এখন কি আমার রাগ হচ্ছে, আমি রাগ করলে কি আবার ছুঁড়ে মারবো আশেপাশে কিছু জিনিস, যেটা নষ্ট হচ্ছে সেটা কিন্তু ওনারই নষ্ট হচ্ছে, কারণ ওনার পার্সোনাল বিজনেস এবং সেটার উপর উনি চলে, এবং বললো যে অনেক পাওনাদারও আছে, মানে অনেক মানুষ আছে যাদের কাছে উনি টাকা পান। সো ওই জায়গাগুলো আমার মনে হয় নিজের আচরণের দিকে যদি একটু মনোযোগ দেয়, ওনার ভিতরের ইমোশনগুলা, এই রিয়াকশনগুলো হওয়ার আগে ওনার যে চিন্তা ভাবনা, ওগুলোর দিকে যদি একটু খেয়াল করে, আমার মনে হয় আস্তে আস্তে কমে আসতে পারে। শানুর, এই ফোনটা এই ছেলেটার ক্ষেত্রে আমি বলবো যে ও যেহেতু আপনার প্রথম প্রশ্নই যেটা ছিল সিঙ্গেল, মানে আমরা তো দেখি যে 11 বছর ধরেও মানে হিরো অফ দ্য ফ্যামিলি, রাইট? তার মানে সবার কাছেও মানে বাড়তি অ্যাটেনশন পেয়েই তো বড় হয়েছে, কিন্তু ওর ডেভেলপমেন্ট সবই সুন্দরভাবে হয়েছে, কিন্তু ছোট বাচ্চা হওয়ার পরে ভালোভাবে প্যারেন্টিংও করেছে বাবা মা। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে যে আফটার 10 তাদের মধ্যে তো বাবা মা পরিবারের লোকজনের পাশাপাশি তার আরেকটা জগৎ তৈরি হয়েছে, বন্ধু, রাইট? সো বন্ধুদের প্রভাব তার মধ্যে কাজ করে, তাদের কথাবার্তা শুনতে ভালো লাগে সময়, সেই ব্যাপারটা পাশাপাশি মানে সোশ্যালাইজিং এর যে ইস্যু, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর সাথে ফ্যামিলির একটা ভ্যালুজ এর ডিফারেন্স আছে। ও যেমন বলছে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু বাবা দাদা দাদি তারা হচ্ছে সোসাইটির যে এক্সপেকটেশনস, যে তোমার ছেলে এরকম কেন হবে, এরকম কেন হবে, সেগুলো ওনাদেরকে ভীষণ বোধা করছে, রাইট? কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে মূল্যবোধগত যে পার্থক্য মানুষে মানুষে থাকতেই পারে, কিন্তু যার যার মূল্যবোধকে সে যেন নিজের এবং অন্যের জন্য ক্ষতির কারণ না হয়, সেই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে চললে কিন্তু কোনো প্রবলেম নাই। আর একই সাথে ওর অনেকগুলো মানে স্পিরিট আছে, অনেকগুলো পজিটিভ স্ট্রেংথ আছে। সো এইগুলোকে যদি আমরা নার্চার করতে থাকি, তাহলে ও কিন্তু আগে যে অ্যাটেনশন পেত, ওই অ্যাটেনশন ওটার মাধ্যমে পেতেই পারে। কিন্তু বাবা মায়ের মধ্যে একটা বাড়তি টেনশন, আল্লাহ ছেলে যদি এটা না শোনে, ওটা না শোনে, যেটা আমি বলছিলাম শামিমা যখন জিজ্ঞেস করছিল যে আমার ছেলের অনেক ভালো আছে, এবং ওই যেমন আমরা বলি না যে 5টা সাবজেক্টে তো 100তে 100ই পেয়েছো, হ্যাঁ, তো একটা থেকে 98 পাইলা, তো এটাতে কেউ না কেউ তো 100 পেয়েছে, আমার ছেলে কেন পেল না, মানে সেটা নিয়ে একটা বাড়তি প্রেশার বাবা মার মধ্যে কেমন যেন একটা অপূর্ণতা অনেক সময় থেকে যায় আর কি, যে আরেকটু নয় কেন, রাইট? এবং ওই মানে আমরা বলি যে বড় বড় অপূর্ণতা থাক না মানুষের জীবনে, যেটা আছে পূর্ণ ওটাকে নিয়েই মানুষ পুঁজি করে বাঁচতে পারে, কিন্তু সবকিছুকে পূর্ণ করতে গেলে যা আছে সেটাও হারিয়ে যাওয়ার ভয়, বা মানে ভয় মানে কি, সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তখন, যেটা ওনারা ফিল করছে। ছেলে এটা কেন শুনছে না, রাগ কেন করছে, বেয়াদবি কেন করছে, বা বাবা ছেলের মধ্যে একটা জিদাজিদি দূরত্ব তৈরি হচ্ছে, এভাবে একটা সময় দেখা যাবে। ছোট করে ফোন নিতে চাচ্ছি, তাহলে তুমি যেটা বলছো যে মানে ওরা এত ওর ভালো দিকগুলোকে ফোকাস করে ওর অ্যাটেনশনটা নিশ্চিত করা, তাইলেই হবে। থ্যাংক ইউ। আমরা একটা ছোট করে ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, বলো। তো আমি একটু যে কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট, ওনার সাথে একটু কথা বলতে চাই। আমরা সবাই কাউন্সেলিং সাইকোথেরাপি করছি, তোমার ওনার সাথে একটু কথা বলতে চাই। কার নামটা বলো, তুমি কার সাথে কথা বলছো? নাম তো আর আমি খেয়াল করি নাই আন্টি। তুমি দেখতে পাচ্ছ না ক্যামেরাতে? আচ্ছা, আমি তাহলে সবাইকেই বলতেছি। হ্যাঁ, সবাইকেই বলো। আচ্ছা শুনেন, আমি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমার বয়স 22 বছর। আমি অনার্সে ভর্তি হব, ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করছি, যার কারণে যাই হোক এখনো রেজাল্ট দেয়নি। আচ্ছা। কিন্তু আমার বাবা 2 জনকে, ওনার 2 মেয়েকে মাস্টার্স পাস করাইছে, দিয়ে দিছে, ভালো কথা। আমাকে বলে তুই আর পড়িস না, আর পড়ে কি করবি, তুই তো চাকরি করবি না। এইটা কোনো কথা বলেন? অবশ্যই কোনো কথা না। উনি রিটায়ার্ড পারসন, উনি রিটায়ার্ড করেছেন, উনি এখন পার্ট টাইমের জব করেন। তো যাই হোক, উনি ওনার মতো চলে, যাই হোক। কিন্তু এই যে আমি যে পড়তে চাইলাম, সে কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ,
উচ্চশিক্ষিত মানুষ, সে এই চিটাং ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আমার মনে এত ডিটেইলে আমাদের সময় আজকে খুব সংক্ষিপ্ত, তো একদম শেষের দিকে ফোনটা পেয়েছি তোমার। আচ্ছা, তোমার প্রশ্নটা করে ফেলো। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি প্রতিবন্ধী, আমাকে ব্যায়াম করানো লাগে, আমার বয়স 22 বছর, সে আমাকে 20 বছর চিকিৎসা করাইছে, এখন তার নাকি 20 বছরে 30 লাখ টাকা গেছে। এখন সে আমাকে বলতেছে তোর 20 বছরে তোর 30 লাখ টাকা গেছে, তো এই 30 লাখ টাকা আমাকে দিয়ে দে। এইটা কেন? আর তোমার প্রশ্নটা পাইনি এখন আমাদের কাছে। এটা উনি কেন বলবে? আন্টি দেখেন, আমার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে, ঠিক আছে, পার্সোনাল কিছু কষ্ট আছে, সেটা আমি বলবো না। কারণ এখন আপনাদেরকে বলতে গেলে টিভি সারা বিশ্ব জেনে যাবে, সেটা আমি বলবো। এর মধ্যে পারিবারিক ঝামেলা, হ্যাঁ সবই বুঝতে। উনি আমার বাবা, আমি ওনার সন্তান, উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। ওনাকে কিছু বলা যায় না, কিছু বললে উনি মনে করে ওনাকে দোষ ধরা, তারপরে উনি খারাপ ব্যবহার করে। হ্যাঁ বুঝতে পারছি, তোমার অনেক কষ্ট হচ্ছে এগুলো নিয়ে, তুমি একটু প্রশ্নটা করে ফেলো প্লিজ। আমি যে অসুস্থ এইটা আমার পরিবারের কেউ বুঝছে না। দেখেন, আমার মাথার পিছনে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমাকে ডাক্তার দেখায় না, আমার বাবা দেখায় না, আমাকে অবহেলা করে। তোমার প্রশ্নটা কি, তুমি আমাদের কাছ থেকে কি জানতে চাইছো একটু যদি বলো। আমার কথা হচ্ছে তাহলে শেষ বয়সে সে কেন আমাকে নিল, এবং আমার এত কষ্ট কি জন্য, আমাকে কেন তোমাকে জন্ম দিল, তাই তো? আমার কথা হচ্ছে আমাকে কেন তারা শেষ বয়সে নিল, এবং আমাকেই কেন এত কিছু সাফার করতে হচ্ছে, এত অভাব, এত অনটন, কেন আমাকে কেন আমাকে এসে সাফার করতে হচ্ছে, আমাকে ফিজিওথেরাপি করাইতে হয়। দেখেন, আমি যে ফিজিওথেরাপি রাখছি, সে আমার কাছে টাকা পাবে, সে মাস পাস থেকে আমি টাকা দিতে পারছি না, কেউ টাকা দিচ্ছে না আমাকে। এই জন্য আমি জিদ করে আমি ওনাকে বলেছি যে থেরাপি নেওয়াটাই বন্ধ করে দিয়েছো। আচ্ছা, একটু লাইনে থাকো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে ওর কাছে? এটা তোর বাবার কাছে প্রশ্ন, কিন্তু আমাদের কাছে প্রশ্ন। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জানার, ওর কাছ থেকে কিছু জানার? এখন আমার কথা হচ্ছে, সে যদি আমার ভরণ দিতে না পারে, আমাকে তাহলে শেষ বয়সে কতক্ষণ সময় আছে? 3 মিনিট সময় আছে। সরি, আমাদের একদম সময় ফুরিয়ে গেছে, তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, কেমন? তুমি আমাদের আলোচনাটা ফোনে বা টেলিভিশনে দেখো। অনেক অনেক ধন্যবাদ। সরি, একটু সময় খুব কমে গেছে আজকে, আমরা আলোচনা করছি, তোমরা চট করে যদি কিছু বলো। আমার মনে হয় ম্যাডাম নেক্সট অনুষ্ঠানে যদি ওকে কানেক্ট করা যায়, ওর অনেক পেইন আছে, যতটুকু মানে আমরা ভেন্টিলেট করতে হেল্প করতে পারি। আর যে সাজেশনটা সামনের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব দিতে পারি যে বাবা মা যেহেতু ওনারা বলছেন যে আমরা ভারাক্রান্ত হয়ে গেছি, রাইট, সেই ভারাক্রান্ত সিচুয়েশনটাকে তো মানে পরিবর্তনের জন্য নানান সুযোগ আছে, সরকারি অনেক রকমের সহযোগিতার জায়গা এখানে উন্মুক্ত আছে, সেই জায়গাগুলো মানে যেমন খোঁজা যেতে পারে, আমরা পরবর্তীতে জানতে পারলে ওরকম কিছু। এবং আমি বলবো যে পাশাপাশি মানে অনলাইন ভিত্তিক অনেক ফ্রি সার্ভিস, মানসিক স্বাস্থ্য সেবার সার্ভিসও কিন্তু পাওয়া যায়। মানে শারীরিকভাবে যে অনেক প্রতিবন্ধকতা আছে, এটাকে কেন্দ্র করে মানসিকভাবে অনেক পেইন তৈরি হয় মানুষের। সো ওই পেইনগুলো ভেন্টিলেট করলে বা কাউন্সিলিং এর মাধ্যমে সে যদি কমে, তাহলেও শারীরিকভাবে কিন্তু তার পেইনগুলো কমবে, সেই সেবাটা উনি নিতে পারেন। তুমি কিছু বলবে এক লাইনে? জাস্ট আমার কাছে একটা বিষয় জাস্ট বলার যে উনি আসলে কম্পেয়ার তো মানে করছে, আসলে কম্পেয়ার হয়তো বা পাচ্ছেও যে ওদেরকে করছি তো আমার পক্ষে সম্ভব না, এটা টাকা চলে গেছে এসে। সো এই জিনিসগুলো নিয়ে উনি খুব মানে কষ্টের মধ্যে আছে। এই যে কষ্টটা, সেটা আসলে ওনার বলার জায়গাটাও আসলে ফ্যামিলিতে নাই। সেটাও যদি ওনার কথা কেউ শুনতো, আমি জানি না আসলে ওনার বোনদের সাথে ওনার সম্পর্কটা কেমন, কারণ বাবার সাথে সম্পর্কটা উনি বলেছে, মার সাথে সম্পর্কটা উনি বলেন নাই। তো ওনার ভেন্টিলেট করার যদি জায়গা থাকে, তাহলে এটা কিন্তু মানে কিছুটা হইতেছে একটু রিলিজ যদি উনি হতে পারে। হ্যাঁ, আমার কারোর প্রতি মন খারাপ থাকতে পারে, জেদ থাকতে পারে, কিন্তু সেটা যদি আমি কারো খুব কাছের কাউকে যদি বলে নিজেকে একটু রিলিফ করতে পারি, তাহলে আমি পরবর্তী চিন্তাগুলোও করতে পারবো। যে আমি যেহেতু অনার্স পড়ছি, সো আমার বাকি জীবনের চিন্তাটাও নিশ্চয়ই উনি করেছেন, ওনার নিশ্চয়ই সেই প্ল্যানটাও আছে। সো ওই জায়গাগুলোতে একটু ফোকাস হতে মানে আমরা অনুষ্ঠানের মাধ্যমে বাবাকে রিকোয়েস্ট করতে পারি পড়ালেখাটা কন্টিনিউ যাতে করতে পারে। অনেক অনেক উদ্যোগ নিতে পারে ম্যাডাম। ও তো মানে এই প্রতিবন্ধকতাগুলো সে পার হয়েই তো এত দূর পড়াশোনা
করেছে, সবসময় কন্টিনিউয়াস সিম্পটমের মধ্যে সে আছে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের তাড়াহুড়ো করে শেষ করতে হলো, একদম শেষ মাথায় একটু ফোন নিলাম আমরা। তো আবার দেখা হবে আশা করছি আগামী অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ। আমরা আগামী অনুষ্ঠানে যেটি আলোচনা করতে চাইছি যে আমাদের পারস্পরিক সম্পর্কে যদি কখনো মানে অসুবিধা সৃষ্টি হয়, সম্পর্কে যদি অবনতি হয়, তখন আমরা অন্য একটি মানুষকে খুব ঠিক করার চেষ্টা করি, অন্য একটি মানুষকে বলি তুমি পরিবর্তন হও। তো আমরা অন্য একটি মানুষকে পরিবর্তনের চেষ্টা না করে নিজের মধ্যে কী ধরনের মানে চেঞ্জেস আনতে পারি বা নিজের মধ্যে কী কী উন্নয়ন ঘটাতে পারি সেটি আমরা ভাবতে পারি কিনা, সেটি নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।